ডকুমেন্ট আমি দেখতে পাচ্ছি যেগুলো আপনি পাঠিয়েছেন, যে নোবেল বিজয়ী নয় শ্রমিকের অধিকার হরণকারী মোহাম্মদ ইউনূসকে সাজা দিয়েছে আদালত। শেষ পর্যন্ত কি সাজা হলো তার? এটা যদি আমাদেরকে একটু বলেন যে আদালত কি বলেছিল। দেখুন, যেটা হয়েছে যে তার 6 মাসের কিন্তু রায় প্রদান করেছে, আসলে তার 6 মাসের সাজা হয়েছে, কিন্তু তাকে আসলে জেলটা খাটতে হয়নি। কারণ আমাদের যেই আইন আছে, আমাদের যেই ফৌজদারি কার্য বিধি আছে, সেই বিধি অনুযায়ী যে কোনো মানুষ কিন্তু আপনার উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করবেন, সেই মর্মে তিনি ওই নিম্ন আদালতের রায় যেটা হয়েছে, যে শ্রম আদালতের রায়ের আমি একটু পড়ি এখানে কি লেখা রয়েছে। দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন, একটু পড়ি আপনি যে ডকুমেন্টটা পাঠিয়েছেন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার 3 সহযোগীর প্রত্যেককে শ্রম আইনের 303-এর ধারা অনুযায়ী 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা এবং 307 নম্বর ধারা অনুযায়ী 25,000 টাকা জরিমানা প্রদান করেছে আদালত। এই যে বিনাশ্রম কারাদণ্ডের কথা যেটা বলা হয়েছে, বিনাশ্রম কারাদণ্ড, সেই কারাদণ্ডটা শেষ পর্যন্ত কি এড়ালেন মোহাম্মদ ইউনূস? কিভাবে সেটা এড়ানো সম্ভব হলো? সেটা তিনি এড়িয়েছেন। ওই যে উচ্চ আদালতে আপিল, মানে উনার এই মামলার রায় যেটা হয়েছে, সেই রায়টা হচ্ছে শ্রম আদালত, এটা একটা নিম্ন আদালত। কেমন? তো নিম্ন আদালতে যখন রায় হয় কোনো ব্যক্তির, নিয়মটা হচ্ছে সাথে সাথেই তাকে জেলে নিয়ে যাওয়া। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আবার আরেকটা রুলস আছে, যে আপনি হায়ার কোর্টে এই রায়টার বিরুদ্ধে অ্যাপিল করবেন, সেই কারণে তাকে তৎক্ষণাৎই, মানে যেদিন রায়টা হয় সেদিনই তাকে জামিন দিয়ে দেওয়া হয়। কেমন? তা আমি মনে করব যে যেই বিচারক এই দিয়েছেন, সেটা হয়তোবা তিনি আইনের মধ্য থেকেই দিয়েছেন, কিন্তু সাধারণ মানুষের টাকা যিনি মেরে খেয়েছেন, তাকে এত দ্রুত আইনের মানে জেলে না নেওয়াটা আমি মনে করি এক ধরনের ভুলই হয়েছে, এবং সেটা হলে তাকে অ্যাটলিস্ট জেলটা খাটতে হতো। যাই হোক, তিনি পরবর্তী সময় আপনার উচ্চ আদালতে আপিল করেন, এবং উচ্চ আদালতের ওই যে রায়টা, সেটার বর্তমান অবস্থাটা কি আই এম নট কোয়াইট শিওর, সেটা সম্ভবত থেমেই আছে। সেটার হয়তো বা এখন যেহেতু তিনি রাষ্ট্র ক্ষমতাতে, সেটার আপডেটটা আমার কাছে আর আসলে নেই এই মুহূর্তে। আচ্ছা দাদা, যে প্রশ্নগুলো প্রত্যেকদিনই উঠে আসে আমাদের এই আলোচনার শেষে, কারণ আমরা প্রত্যেকদিন তথ্য দেখাই, সমস্ত প্রমাণপত্র সামনে দেখাই এবং তারপরে আমরা এই আলোচনাগুলো করি, এবং এগুলো যে কতটা সত্যি সেটাই ডকুমেন্টগুলো থেকেই পরিষ্কার। কিন্তু এখন বিষয়টা হচ্ছে, তিনি তো যখন আবার ফিরলেন আগস্ট মাসে দেশে, তখন তো নিজের ওপর ওঠা সমস্ত চার্জ তিনি সরিয়ে নিলেন। তাহলে এই যে এই অভিযোগগুলো উচ্চ আদালতে তিনি গেলেন, তাহলে কি সমস্ত কেস একেবারে মিটমাট হয়ে গেছে? দেখুন, তিনি যখন আপনার 8 তারিখে ঢাকায় ফিরলেন, ফেরার পরেই তিনি যেই কতগুলো কাজ করলেন সেটা একটু ক্রোনোলজিক্যালি ভাবে জেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে, গ্রামীণ ব্যাংকে যেই ট্যাক্সটা দিতে হতো বাংলাদেশ সরকারকে, সেই ট্যাক্সটা তিনি 2029 সাল পর্যন্ত মওকুফ করলেন, নাম্বার 1। তারপরে গ্রামীণ কল্যাণের যে 666 কোটি টাকা ট্যাক্সটা তিনি দেননি, চুরি করেছেন, যেটা আমরা প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম, সেই রায়টা তিনি স্থগিত রেখেছেন। অর্থাৎ যেই বিচারকদের রায় দেওয়ার কথা ছিল, তারা বিব্রত বোধ করার ফলে তারা রায়টা প্রত্যাহার করে নেয়, এবং পরবর্তী সময় এখনো সেটা হল্ট অবস্থাতে আছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই এই মামলাটাকে ইউনূস খারিজ করে দেবে, আমি নিশ্চিত তার এই টার্মের ভেতরেই করে দেবে। এইটাও গেল। 3 নাম্বার যেটা হলো, যে তার বিরুদ্ধে আর যত অভিযোগ আছে, যত ক্রিমিনাল ফৌজদারি অভিযোগগুলো আছে, সেগুলো সমস্ত কিছুই প্রত্যাহার করে নেওয়া হয়েছে, কোনোটা খারিজ করে দেওয়া হয়েছে আদালতে। অর্থাৎ মানে নিজের ক্ষমতার যে প্রভাব, সেই প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে আসা সমস্ত ফৌজদারি এবং দেওয়ানি, অর্থাৎ সিভিল এবং ক্রিমিনাল এবং সিভিল সমস্ত অপরাধগুলোকেই সরিয়ে দেওয়া হয়েছে। যেভাবে নিজে ফান্ড তৈরি করেছেন, সেভাবে নিজের উপর থেকে সব অভিযোগগুলো সরিয়ে দিয়েছেন। কিন্তু যে 5 জনের কথা আমরা দেখলাম, যে 5 জনকে এই যে টাকাগুলো দেওয়া হয়েছে, ছবি দেখালাম আমরা, চেষ্টা করব সেগুলোকে যদি আরো একবার দেখানো সম্ভব হয়। এদের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের কি রিলেশন রয়েছে, মানে তাদের সঙ্গে কি এখনো সম্পর্ক রয়েছে? আমি ঠিক এটা বলতে পারবো না যে এই মুহূর্তে রিলেশন গুলো, কারণ ওই সময় এইসব শ্রমিক নেতাগুলোকে হাত করবার কৌশল হিসেবেই তাদেরকে, আপনি লক্ষ্য করে দেখেন যে একজন আইনজীবীকে 12 কোটি টাকা দেওয়া হয়েছে, এটার মধ্যে কিন্তু একটা বড় ধরনের ঘাপলা আছে।
ঘাপলাটা কি, যে 12 কোটি টাকা একটা লয়ারের এই সামান্য নেগোসিয়েশনের জন্য তাকে ফিজ, খুবই ফিশি একটা ব্যাপার। তাহলে এই 12 কোটি টাকা পরবর্তী সময়ে অন্য কারো কাছে কি ডিসপ্যাচ হয়েছে? যে মানে দেখালো যে টাকাটা নিয়েছে মোহাম্মদ ইউসুফ আলী, হ্যাঁ, কিন্তু পরবর্তী সময় ও তার ফিস দেখিয়ে তার ফিস থেকে কেউ ভাগ বসিয়েছে কিনা, এইটাও একটা দেখার বিষয়। ঠিক। যেটা মানে আপনি বলতে চাইছেন যে এখান থেকেও টাকাটা সেই ট্রাস্টের মতো তার ঘরেই গেছে, তার পকেটেই ঢুকেছে। এইটা নিয়ে কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছিল যে ইউনুস তো আর টাকাটা ডাইরেক্ট নিতে পারে না, তখন টাকাটার ফিস দেখিয়েছে আপনার ইউসুফ আলীকে, কিন্তু টাকাটা কোনো একটা ধরনের ডিল হয়েছে। কারণ আপনি চিন্তা করে দেখেন যে একেবারে স্বাভাবিকভাবে চিন্তা করে দেখুন যে একটা কন্ট্রাক্ট, একটা নেগোসিয়েশনের জন্য পৃথিবীর সবচেয়ে টপ লয়ারেরও তো আপনার ফিস 12 কোটি টাকা হতে পারে না। সেইখানে আমি জানি না, এই লোককে আমি কোনোদিন চিনিও না, এই লোক প্র্যাকটিস করেছেন, আমি ধরে নিলাম যে ভালো আইনজীবী বা, কিন্তু 12 কোটি টাকার ফিস কিন্তু খুবই কথা নয়, খুবই খুবই ফিশি, এবং এইটা আপনার এক ধরনের ডুবিয়াস ট্রানজাকশন হয়েছে বলে আমার কাছে মনে হয়। এবং জাফরুল হাসান, তাকেও আপনার এখানে 3 কোটি টাকা দেওয়া হয়েছে। সেই জাফরুল হাসান কে? যিনি পরিদর্শক, অর্থাৎ যিনি রিপোর্ট দেন, কেমন শ্রম আদালতের রিপোর্ট দেন যে না সবকিছু ঠিক আছে নাকি এখানে অনিয়ম হয়েছে। তাহলে সোজা কথা হচ্ছে যে আপনি একজন কর্মচারীকে, এখন কেউ যদি গ্যাসের মিটার দেখতে আসে আপনার বাসাতে, বা পানির মিটার দেখতে আসে আপনার বিল কত হয়েছে, এখন তাকে যদি আপনি একটু ঘুষ টুস দেন যে দাদা আপনাকে আমি এই টাকাটা ধরিয়ে দিলাম, আপনি একটু কম দেখিয়েন আমার বিলটা, ব্যাপারটা ঠিক ওরকম হয়েছে। এই জাফরুল হাসান শরীফকে 3 কোটি টাকা দেওয়া হচ্ছে কেন? যদি এই লয়ারকে দেওয়া হয় 12 কোটি টাকা, তাকে কেন আপনার এই 3 কোটি টাকা ফিস দেওয়া হচ্ছে, সেটা একটা প্রশ্ন বটে। পরবর্তী সময় প্রশ্ন এসেছিল যে এই টাকা বড় বড় মাথাদেরকে দেওয়ার মাধ্যমে যারা বাকি শ্রমিকরা আছে তাদেরকে যাতে কোনোভাবে টাকা না দিতে হয়, তাদেরকে ম্যানেজ করবার একটা প্রক্রিয়া সেখানে চালানো হয়েছিল বলে আলাপ হয়েছিল। এই হচ্ছে ইউনুসের আধুনিক সময়ের যেই মডার্ন স্লেভারি, এবং মডার্ন স্লেভারি সে কিভাবে করে আসছিল, তাদের হক কিভাবে মারছিল, তাদের টাকা কিভাবে মারছিল, সেটা পরবর্তী সময় দেখতে পেলেন যে আদালতে সেটা প্রমাণিত হওয়ার পরে তার জেলও হয়েছে। আমি শুরুতেই আপনাকে যেটা বলেছি সেটা আরেকবার রিইটারেট করব আমি, সেটা হচ্ছে যে এই শ্রমিকরা যাতে তাদের মামলা চালাতে না পারে সেই দাবি নিয়েও কিন্তু ইউনুস আদালতে গিয়েছিল। অর্থাৎ একজন মানুষ তার পাওনা টাকা চাচ্ছে, সেই পাওনা টাকা যাতে না চাইতে পারে সেটির জন্য সে আদালতে গেছে এবং টাকা খরচ করেছে। এখন আদালতে যখন আপনি একটা লয়ার পাঠান, এই আব্দুল মামুন নামে তার যে লয়ার আছে, তাকেও তো আপনার ফিস দিতে হয়েছে। সেটা কি 1 টাকা 2 টাকা? সেই টাকাটা কোত্থেকে যাচ্ছে? সেই টাকাটাও কিন্তু গ্রামীণ টেলিকমের ফান্ড থেকেই যাচ্ছে। তার মানে শ্রমিকদের মুখ বন্ধ করার জন্য গ্রামীণ টেলিকমের নিজস্ব ফান্ড ব্যবহার করে লয়ার নিয়োগ করতেও তার আসলে কোন রকমের গায়ে বাঁধেনি। আর এই মানুষটাই এখন সত্যবাদী যুধিষ্ঠির সেজেছে। সে এখন আপনার ফোনের আপনার ভাষণে বলছে সবাইকে ট্যাক্স দেওয়ার জন্য, সবাইকে আয়কর দেওয়ার জন্য, এই সিস্টেম নাকি সবার জন্য সহজ করে দিয়েছে, কিন্তু নিজে দেয় না।